সুপ্রিয় দর্শক মন্ডলী, সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান গ্রামীণফোন আজকের সংবাদপত্রে আপনাদের স্বাগত জানাচ্ছি। দর্শক মন্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন সাবেক নির্বাচন কমিশনার অফরত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। সাখাওয়াত ভাই, স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। থ্যাংক ইউ, ধন্যবাদ। দর্শক মন্ডলী, আজকে অনুষ্ঠান শুরুর আগেই আমরা নতুন কাগজ আমাদের হাতে আসছে, ডেইলি অবজারভার। ইকবাল সুবহান চৌধুরীর সম্পাদনায় ডেইলি অবজারভার আমাদের হাতে আসছে। আমরা অভিনন্দন এবং স্বাগত জানাতে পারি এই পত্রিকাটা। ডেইলি অবজারভার মানে এটা পুরনো বাংলাদেশ অবজারভার নেই, এখন নতুন করে ডেইলি অবজারভার নিয়েছে। মার্চ টু ফ্রিডম আজকের কাগজের তাদের শিরোনাম। গুড, দেখি আমরা এই কাগজটার ওয়েলকাম ব্যাক। অবশ্যই বিশেষ করে ইকবাল সুবহান চৌধুরীকে আমরা স্বাগত জানাতে পারি, উনি ফিরে আসলেন আবার। সজ্জন মানুষ। রাইট। দৈনিক ইত্তেফাকের শিরোনাম হচ্ছে, রাজধানী থেকে গার্মেন্টস সরাতে অনীহা মালিকদের, নির্বাচনোত্তর সহিংসতায় আহত শতাধিক। বাংলাদেশ প্রতিদিন, কোন্দলেই আওয়ামী লীগের সর্বনাশ, প্রতারণা মামলায় সাহারা গ্রুপের মালিক গ্রেপ্তার। মানবজমিন, তৃণমূলের ম্যান্ডেট বিএনপিকে, জামিনে বেরিয়ে আত্মগোপনে জঙ্গিরা। আমাদের সময়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বার্ষিক প্রতিবেদনে বাংলাদেশ যেমন খুশি তেমন গ্রেপ্তার, ভোট পড়েছে আশাব্যঞ্জক। সকালের খবর, আওয়ামী লীগ অধৈর্য, বিএনপি চাঙ্গা, উত্তরাঞ্চলে পানির সংকট, নেমে যাচ্ছে স্তর। জায়জা দিন, বিএনপিতে খুশির জোয়ার, বিচার বহির্ভূত হত্যা নিয়ে আমেরিকার অসন্তোষ। মানব কণ্ঠ, রাজনীতির গোমর দশা কাটছে ভোটে, ক্ষমতাহীনরাই ছিনিয়ে নিচ্ছে স্থানীয় সরকারের ক্ষমতায়ন। নয়াদিগন্ত, মাঠে নামছেন খালেদা জিয়া, কেন্দ্র দখল, ভোট জালিয়াতির পরও এগিয়ে বিএনপি জামাত জোট। ইনকিলাব 2 জোটেই হতাশা, সরকার নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে ব্যর্থ। ভোরের কাগজ, বিদ্রোহী প্রার্থী কাল হয়েছে আওয়ামী লীগের, রাজনৈতিক পদায়ন, সমন্বয়হীনতা, অদক্ষতা ও জনবল সংকটই দায়ী। দিনকাল, গ্যাস বিদ্যুতের দাম বাড়ছে, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা। দৈনিক সংগ্রাম, ভোট ডাকাতি ও সন্ত্রাস সত্ত্বেও 19 দলের বিজয়, জামাতের চমকপ্রদ সাফল্য, দুবাইয়ের ভিসা পুরোপুরি বন্ধ। আলোকিত বাংলাদেশ, বিএনপির মধুর প্রতিশোধ, বিদ্রোহী প্রার্থীর রক্ষকর্তন, ভাঙচুর, লুটপাট, আগুন। বর্তমান, 4 নদীর বেহাল দশা, বিদ্রোহী প্রার্থীরাই কাল হল আওয়ামী লীগ বিএনপির। ইন্ডিপেন্ডেন্ট, আওয়ামী লীগ ইগনোরস ভোটার্স থাম্বস ডাউন। নিউ এজ, এক্সপার্টস সি ডিক্লাইন ইন কোয়ালিটি অফ ইলেকশনস। ফিনান্সিয়াল এক্সপ্রেস, অ্যাপারেল মেকার্স বায়ার্স ডিফার ওভার কন্টেন্টস। শিরোনাম দেখলাম। আমি এখন আলোচনায় যাই, সেটা হলো যে উপজেলা নির্বাচন 2 দফে হয়ে গেল, কেমন দেখলেন? মতিউর রহমান চৌধুরী সাহেব, ধন্যবাদ আপনাকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। নির্বাচন 2 ধাপে হওয়া মানে মোটামুটি আমার মনে হয় যে যতগুলো নির্বাচন করার কথা তার অর্ধেকের মতোই। 208টা হয়েছে, 208টা শেষ হয়েছে, আবার 446টা বোধহয় নির্বাচন করার কথা, যদি পরের দিকে আর কিছু অন্যান্য কারণে যদি বন্ধ না হয়ে যায় বা স্থগিত না হয়ে যায়, মোটামুটি অর্ধেকের কাছাকাছি চলে আসছে। প্রথমেই আমি যে জিনিসটা বলবো যে বিগত যে নির্বাচনগুলো হয়েছিল, আমি 2000 এই নির্বাচন কমিশনের যে নির্বাচনগুলো হয়েছিল, 5টা সিটি কর্পোরেশন নির্বাচন, মোরলেস প্রি নির্বাচনে যাই থাকুক, ভোটকালীন সময় শান্তিপূর্ণ ছিল এবং কোনো ধরনের সেরকম অশান্তিপূর্ণ কোনো কিছু দেখা যায়নি। তারপরে আপনার উপজেলা ইলেকশনটাকে ধাপে বোধহয় 5 ধাপে ইলেকশন করছে। তো প্রথমত আমি যেটা বলতে চাই যে আমাদের দেশে উপজেলা ইলেকশন একটা বড় ধরনের নির্বাচন। এটা কিন্তু বড় ধরনের জাতীয় সংসদ নির্বাচনের পরে কিন্তু এটা একটা বড় ধরনের নির্বাচন। যতই আপনি উপজেলার কার্যকর হোক বা না হোক, এটা অন্তত মানে এখানে একটা নেতৃত্বের ব্যাপার আছে, এখানে বেশ কিছু মানে হাই প্রোফাইলই বলতে পারেন আপনি একদম তৃণমূল থেকে হাই প্রোফাইল। তো এটা এই নির্বাচনটা বিশেষ করে যখন আমরা 5 জানুয়ারি যে নির্বাচনটা দেখলাম, যেখানে ভোটার ছিলই না, 153 হয়ে গেল, তারপরে সরকার গঠিত হলো, সেই সরকার নিয়ে অনেক কথা এখনো চলছে দেশে বিদেশে। এই অবস্থায় এই নির্বাচনটা শুধুমাত্র যদি নির্বাচন কমিশনের বিবেচনায় যে সুবিধাজনক হবে বলে এই ধাপে করা, আমি এটাকে যখন এটা হয়েছে তখনই আমি ভাবলাম যে এটা একটা ডিজাস্টার্স ডিসিশন আমার কাছে মনে হলো। কারণ আমি রেফার ব্যাক করলাম যে আমরা যে 3য় নির্বাচনে করছিলাম, আমরা কিন্তু এক পর্যায়ে ধাপে ধাপে করার কথা চিন্তা করছিলাম, এই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ইত্যাদিতে।
তারপরে কিন্তু আমরা অনেক বিশ্লেষণ করলাম যে ধাপে ধাপে করলে কি অসুবিধাগুলো হতে পারে, এবং সেই জন্য আমরা কিন্তু একদিনে করেছি। এবং আমি এটাও বলবো না যে সেই নির্বাচনটা একেবারে পারফেক্ট ফটো ফিনিশ ছিল, এরকম না, সেটা আপনারা বলেন নাই, আমরা বলি না। তখন আপনারা বলছেন তখন আমরা যে বলি না, ঝামেলা হ্যাঁ ছিল। ভালো হতে পারতো, ভালো হয়নি বিভিন্ন কারণে, এবং কারণগুলো আমরা মোটামুটি দুই একটা কারণ বলেছি। তো এবার যখন এই ধাপে ধাপে যখন এটা করলো, তখন আমার কাছে মনে হলো যে ইট ইজ হেডিং ফর এ ডিজাস্টার, পার্টিকুলারলি যখন এটাকে এমনভাবে দলীয় রূপ দেওয়া শুরু হলো, যখন যে এই বিদ্রোহী প্রার্থী, অমুক বিদ্রোহী প্রার্থী, অমুকে বহিষ্কার করা হচ্ছে, অমুককে এটা করা হচ্ছে, রীতিমতো নমিনেশন দেওয়া থেকে শুরু করে, এবং উভয় জোট, আমি সব দলের কথা বলছি, আমি জোটের কথা বললাম, সবাই মিলে যখন এটাকে দলীয়করণের জায়গায় নিয়ে গেল, এবং সেখানে দেখা গেল যে একটা কন্টেস্টের মতো হয়ে যাচ্ছে, যে যারা এখন বিরোধী দল বা যারা সংসদের বাইরে বিরোধী দল, বিএনপি জোট, তারা প্রমাণ করার চেষ্টা করলো যে আমাদের তৃণমূল পর্যায়ে আমাদের যে সাপোর্ট, সেই সাপোর্ট যে জরিপে বলছে দ্যাট ইজ কারেক্ট। সরকারি দলের পক্ষে দুইটা জিনিস কাজ করছে। একটা হচ্ছে যে, একটা তো ধরেন যতই আমরা বলি নৈতিক বিষয় একটা আছে, যেখানে সাইকোলজিক্যালি কিন্তু একটা বিষয় আছে যে জনগণ ভোট দেয়নি, তো সেইখানে ওটাকে যে অবভিয়াসলি আওয়ামী লীগের মতো একটা দলের তো একটা জন সম্পৃক্ততা আছে, এবং তাদের একটা সাপোর্ট আছে, একটা বেস সাপোর্ট তো ডেফিনেটলি আছে। এই সাপোর্টটা কত আছে এটাকে দেখাবার জন্য এই কন্টেস্টটা হয়েছে। এই কন্টেস্টে প্রথম যেটা হয়েছে, প্রথম নির্বাচনটা, আমার মনে হয় বিএনপিও যেরকম এক্সপেক্ট করে নাই, সরকারি দলও এক্সপেক্ট করে নাই যে এরকম হঠাৎ করে এত কিছুর পরে, এত মানে ল্যাশিং এর পরে, এত অ্যাডভার্স প্রপাগান্ডা এবং অ্যাডভার্স কথাবার্তার পরে, এবং এই যে নৈরাজ্যজনক যে ব্যবস্থা আমরা দেখলাম, সেখানে ডেফিনেটলি তাদের হাত ছিল। এইগুলো পাবলিকের মনে হয়তো একটা বিরূপ প্রভাব ফেলেছে। তো আমার মনে হয় ওইটা ছিল টেস্ট কেস প্রথমটাতে এই আনএক্সপেক্টেড, বিশেষ করে আপনি দেখেন যে জামাতের পিছনে 24 ঘন্টা কিন্তু আমরা জামাতকে দৌড়াচ্ছি, সেই জামাতের 13টা পাওয়া, আমি তো ভাবছিলাম যে একটাও পাবে না, 13টা পাওয়া এবং বিএনপির আগিয়ে যাওয়া, এটা কিন্তু আমার মনে হয় একটা বড় রকমের ধাক্কা দিয়েছে। সেই ধাক্কার প্রতিফলনটা কিন্তু আমরা এটাতে দেখছি দ্বিতীয় দফা, এবং আমি জানতাম যে দ্বিতীয় দফায় এটা হবে এরকম। এতে কি লাভ হইল? এটাতে লাভ যেটা হলো, কোয়ালিটি অফ ইলেকশনস, যেটা লাভ যেটা হলো, সবচেয়ে লাভের মধ্যে সবচেয়ে বড় ক্ষতি হলো গণতন্ত্রের অগ্রযাত্রা। তার কারণ হচ্ছে একটা সিস্টেমের উপরে যদি আপনি ভোটারদের ফেইথ না থাকে, সেই সিস্টেমটাকে আপনি স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি এই সিস্টেমটা কিন্তু অ্যানার্কির মধ্যে যাবে, যেটা আমরা ধরেন বহু আগে দেখছি। তত্ত্বাবধায়ক সরকার সময় যে ইলেকশনগুলো হচ্ছিল সেখানে দেখা যায়নি, এবং পরবর্তী পর্যায়ে লোকাল ইলেকশনও হয়েছে গন্ডগোল, কিন্তু এইরকম স্কেলে হয়নি। এখন এরকম স্কেল বলতে আমি কি বুঝি? আমি বোঝাচ্ছি 111টার মধ্যে যদি 7টা 10টা 20টা জায়গা হয়ে থাকে, এটা হচ্ছে লার্জ স্কেল বলা যাবে। কারণ এটা কিন্তু অতীতে দেখা যায়নি এরকম, এবং এতগুলো মিডিয়াতে সুস্পষ্ট দেখানো, সিল মারছে, ব্যালট পেপার নিয়ে যাচ্ছে, পুলিশও সিল মারতে দেখা গেছে। তো কাজে এই যে একটা অব্যবস্থা, যে অব্যবস্থাটার বিরুদ্ধে সব রাজনৈতিক দল রাস্তা ফাইট করেছে, যে অব্যবস্থার কারণে আমাদের নির্বাচন বিশ্বাসযোগ্য হয়ে উঠতে পারছিল না, যে অব্যবস্থার কারণে 2008 সালে 2টা বছর লাগলো এই পুরো জিনিসটাকে একটা পথে আনার, কিছুটা পথে এসছিল, সেটা কিন্তু এখন আবার ফেরত গেছে। এই যে কাণ্ডটা হলো, এটা কিন্তু ভোটারদের ভিতরে একটা নেতিবাচক প্রভাব ফেলবে, সিস্টেমের উপর একটা নেতিবাচক প্রভাব ফেলবে। এখন সিস্টেমের উপরে যদি আপনার বিশ্বাস না থাকে, ইউ লুজ দ্য ফেইথ, এবং সেই সিস্টেমের কর্ণধারের উপরে যদি আপনি ফেইথ লুজ করেন, তাহলে কিন্তু এটা অশনি সংকেত ডেমোক্রেসির জন্য। এখানে সেনাবাহিনীর ভূমিকাটা কি? তাদেরকে তো মানে উপজেলা, যেটা আগে সাধারণত দেওয়া হতো না, কিন্তু এইবারের উপজেলা নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হলো। এখন তাদের ভূমিকা, ব্যাপারটা হলো যে আপনাকে আমি বারবার কিন্তু একটা কথা বলছি, এখনো বলছি,
সেনাবাহিনী কোনো আইনের ভিতরে নেই। কেন? আইন শৃঙ্খলার মধ্যে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা করার বাহিনী ডেফিনেশনে নেই, ডেফিনেশনের মধ্যে সেনাবাহিনী নেই। আচ্ছা, সেনাবাহিনীকে আপনি ডেকেছেন অ্যাজ এ ইন এইড অফ সিভিল পাওয়ার, এবং ইন এইড অফ সিভিল পাওয়ারে সেনাবাহিনীর কাজ করতে হলে সেনাবাহিনী একমাত্র ম্যাজিস্ট্রেটের থ্রুতে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকতে হবে, ম্যাজিস্ট্রেট পাওয়ার না, ম্যাজিস্ট্রেটের থ্রুতে তাকে কাজটা করতে হয়। আচ্ছা, ম্যাজিস্ট্রেসি পাওয়ার সেনাবাহিনীকে কখনো দেওয়া হয়নি। সেনাবাহিনীর যে পাওয়ারটা দেওয়া ছিল ওটা ছিল জাস্ট অ্যাজ এ পুলিশ, যে সে তার মানে স্বতঃস্ফূর্তভাবে কিছু অ্যাকশন নিতে পারবে, কিন্তু এখানে তার স্বতঃস্ফূর্তভাবে অ্যাকশন নেওয়ার সুযোগ নাই, কারণ তাকে জাস্টিফাই করতে হবে যে সে কেন অ্যাকশনটা নিল, এক। আর দ্বিতীয়ত হচ্ছে সেনাবাহিনীকে তো আপনাকে ডাকতে হবে। আপনি কেন্দ্রের ভিতরে মারামারিটা হচ্ছে, কেন্দ্রের ভিতরে ভোট রিগিং হচ্ছে, সেখানে আপনার প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, রিটার্নিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, কারোর তরফ থেকে তো সেনাবাহিনীকে ডেকেছে যে এখানে এটা হচ্ছে ছিনতাই হচ্ছে, এটা হচ্ছে পুলিশ সেনাবাহিনী মোতায়েন করে কি লাভ? এখন সেনাবাহিনী আমার যতদূর মনে হয়, আমি তো মানে ওদের টিওআরটা দেখিনি, সেনাবাহিনী নামানোর একটা হলো দুটো কারণ হতে পারে। একটা হচ্ছে যে গভর্নমেন্ট ইলেকশন কমিশন চাইছে, গভর্নমেন্ট দিছে, গভর্নমেন্ট সবকিছু দিচ্ছে। নির্বাচন কমিশনের আমার মনে হয় যে সাইকোলজি কাজ করে সেনাবাহিনী একটা ডেটারেন্ট ফোর্স, কিন্তু ডেটারেন্ট ফোর্স হওয়া তো তাকে একটা আলটিমেট আপনাকে একটা ফাংশন দিতে হবে, তাকে সেই অথরিটি দিতে হবে। আপনি ডেটারেন্ট ঠিক আছে, আপনি তো আর্মিকে বলবেন বা ইউর লাস্ট, আপনি যাবেন না, আপনাকে ডাকলে পড়ে। যেমন আমরা বলতাম যে সেনাবাহিনী কেন্দ্রের ধারে কাছে যাবে না, কিন্তু যদি প্রিজাইডিং অফিসার মনে করে যে আমার এই মুহূর্তে সুপিরিয়র ফোর্সের দরকার, প্রিজাইডিং অফিসার ডাকলে ইউ হ্যাভ টু গো, তো তখন প্রিজাইডিং অফিসার হ্যাড দি পাওয়ার টু কল। এখন এই যে আইনি মারপ্যাচের মধ্যে আপনি আর্মিকে নামালেন, এবং আর্মি থাকা সত্ত্বেও সেখানে একটা লোক মারা গেল, বহু লোক আহত হলো, একজন ক্যান্ডিডেটকে দেখা গেল যে তারপর সিল দেওয়া হলো, এটা দেওয়া হলো। এইগুলোতে তো আপনার এই নির্বাচনের বিষয়টা যত ছোটই হোক, হয়তো সব জায়গা হয় নাই, কিছু কিছু জায়গায় ভালো হয়েছে, বেশ জায়গায় হয়েছে, কিন্তু বেশ জায়গা হয়েছে। এবং এটা আপনি কিন্তু ইনস্ট্রুমেন্ট তুলে দিচ্ছেন ওইসব লোকজনকে যারা এই নির্বাচনগুলোকে খারাপ করার চিন্তা করতেছে, এক। দ্বিতীয়ত হলো এত দলীয়করণ এটা হয়ে গেছে এতখানি যে যেভাবেই হোক আমাকে জিততে হবে, বিকজ আই হ্যাভ টু প্রুভ মাই পয়েন্ট, যে আমার পপুলারিটি আছে তার চেয়ে বেশি, তার পপুলারিটি কম, অথবা আরেক পার্টি মনে করছে আমি দেখাতে যাচ্ছি আমার তৃণমূলে কি স্ট্রেংথ আছে। তো এটা করে যেটা হয়েছে আপনার এই পুরা লোকাল বডির, বিশেষ করে উপজেলার নির্বাচনটা একটা ভীষণ মানে এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট গোয়িং টু ক্রিয়েট। আমি জানি না, আমি শঙ্কিত যে আগামী যে নির্বাচনটা আরেকটা হতে যাচ্ছে 15 মার্চ, এটা যদি কোনো কন্ট্রোলের মধ্যে ইলেকশন কমিশন এখান থেকে লেসন না নিয়ে যদি করতে না পারে, তাহলে উইল সি দ্য রিপিটেশন। এবং এই রিপিটেশন হতে থাকলে আপনি দেখেন টার্ন আউট যতখানি হওয়ার কথা ছিল ততখানি হয়নি, মানে তার সিমটম দেখে অনেক লোকে যায় নাই। কিন্তু যে মানে 12টা অথবা 15টাতে যেখানে নির্বাচন বর্জন হয়েছে, হরতালের ডাক দেওয়া হয়েছে, তো সেই সমস্ত জায়গায় 70%-এর বেশি ভোট পড়ে গেছে 12টার আগে। দেখেন আপনি, আমি তো এদেশের মানুষ, আমরা তো আর বাইরের লোক না, ঠিক, বাই 70% ভোট কাস্ট হয়েছে, ঠিক। এটা কি করে সম্ভব? এটা কি করে সম্ভব? ইলেকশন কমিশনের এখানে কি ভূমিকা থাকা উচিত ছিল? ইলেকশন কমিশনের ভূমিকা তো 12টার সময় যদি 75% কাউন্ট হয়ে থাকে, দে শুড হ্যাভ জাস্ট স্টপড। যে নিশ্চয়ই ওখানে স্টাফিং হয়েছে, পরিষ্কার। এখন ব্যাপারটা হলো যে ইলেকশন কমিশন যদি এম্পাওয়ার্ড না, এম্পাওয়ার্ড কথা আমি বলবো না, এম্পাওয়ার্ড যথেষ্ট, আপনারা যা ছিলেন তাও তাই না, এম্পাওয়ার্ড আছে। এখন যদি কমপ্লেসেন্সি তো ভোগে, তাহলে তো আর কিছু করার নেই। এখন এটা ওনারা কেন এটা করতে পারলেন না, কেন করলেন না, সেটা জবাব হয়তো ওনারাই দেবেন। কিন্তু আমি মনে করি ইন্ডিভিজুয়াল এবং কিছুটা জড়িত থাকার বিষয়ে যে এখানে ডেফিনেটলি ইউ হ্যাড অল দ্য মানে ইলেকশন কমিশনের যে পাওয়ার আছে, এই পাওয়ারের মধ্যে ইটস গুড এনাফ। আপনি এটা স্থগিত করতে পারেন, এটা বন্ধ করে দিতে পারেন। যেখানে আপনার আগের দিন মোটরসাইকেল পোড়া হলো, মানে ব্ল্যাটান্ট ডিসরিগার্ড টু দি কোড অফ কন্ডাক্ট, সেটা তো অন্তত আমি জানি না, আমাদের মধ্যে কেউ থাকলে তো বন্ধ করে দিত যে এই উপজাতি ইলেকশন হবে না, বিকজ ইউ হ্যাভ নট বিহেভড প্রপারলি। একটা দুইটা অ্যাকশনে কিন্তু অনেক জিনিস আপনার স্টপড হয়ে যায়। আপনি যেটা বলছিলেন যে গণতন্ত্রের উপরে, মানে গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত আপনি, এই প্যাটার্ন অফ ইলেকশন। আমি গণতন্ত্র ঠিক না, মানে গণতন্ত্রের যে বেসিক ধাপটা
সেটা নিয়ে আমি শঙ্কিত। মানুষের অনীহা এসে যাচ্ছে, জি, ইলেকশনের প্রতি মানুষের অনীহা এসে যাচ্ছে। পিপল আর নট গোয়িং টু দ্য ভোট। 60% গুড এনাফ, 60% হতে পারে, 60% ইজ এ হেলদি পার্সেন্টেজ। যদি 60% হয়ে থাকে, 60% নিচে 50% আপ হলে ওটা হেলদি। কিন্তু আমাদের দেশে যে নির্বাচনগুলোর অ্যাভারেজ আসে 75%, সেখানে 60% মানে বিশেষ করে লোকাল গভর্নমেন্টে, যেখানে একবার মামা, চাচা, দাদা, ভাই সব, হ্যাঁ, সেইখানে আপনার এই ট্রেন্ডটা ভালো না। আমি অনেক লোকে বলে, ভোট দিয়ে কি করবো স্যার, যেখানে ভোট দেওয়া সেখানে দিতে পারিনি, তো এই ভোট দিয়ে তো কি হবে? তো এই যে আপনার অবস্থা, এই অবস্থা যদি আগামী, এইটা থেকে কিভাবে মানে ফিরে আসার পথ? এটা ফিরে আসার পথ হলো যে যা হয়ে গেছে হয়ে গেছে, পাস্ট ইজ পাস্ট, এটাকে আপনি ফিরে আনতে পারবেন না। আগামী যে নির্বাচনগুলো হবে, সেই নির্বাচনে যারা দায়িত্বপ্রাপ্ত আছে, নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনের সাথে যারা কাজ করছেন, দে হ্যাভ টু টেক এ স্টক, সোল সার্চ করে। ভালো হয়ে গেছে বলাটা ইজ নট গুড। ভালো হয়ে গেছে, আপনি সব জায়গায় ইমপ্রুভমেন্টের জায়গা আছে, এবং এটা যদি স্টক না নেওয়া হয়, এটা যদি একটা সোল সার্চিং না হয়, এবং আগামী নির্বাচনে যদি সেইগুলোর ইমপ্রুভমেন্ট না দেখা যায়, তাহলে কিন্তু মানুষ ক্রমেই আস্তে আস্তে কিন্তু যেটা বললাম, আবার সেই পুরনো জিনিস ফিরে আসছে, যেটা আমরা একসময় দেখতাম যে ভোট না, জনগণ নাই, ভোট কাস্ট হয়ে গেছে, যেটাকে আমরা বলতাম গায়েবী ভোট। এখন সেটা মারামারি, স্টাম্পিং। তাহলে এত কষ্ট করে এই ছবি সহ ভোটার তালিকা করারই কি দরকার ছিল? এই ট্রান্সপারেন্ট ব্যালট বক্সেরই কি কাজ? আরেকটা জিনিস যেটা আমি খুব ক্ষোভের সাথে বলতে চাই, আমি জানি না কি অজ্ঞাত কারণে ইভিএম এর প্রসেসটা বন্ধ করা হলো, কি অজ্ঞাত কারণ ছিল। এখন তো দেখি সরকারি দলও কিছু বলে না, বিরোধী দল তো না জেনেও, ওই সময় না জেনে কথাগুলো বলছে। এখন কিন্তু সাফার তারাই করছে। এই জালিয়াতি অনেক কমে যেত যদি একটা ব্যালট পেপার গুনছে কেন্দ্রে কেন্দ্রে, সেখানে একটা চাপ আছে, সেখানে একটা ফাটিগড আছে, সেখানে একটা সবকিছু গুনতেই তো আপনি 3টা গুনতেই তো আপনি রাত কাভার হয়ে যায়, অর্ধেক রাত কাভার হয়ে যায়। তো এইগুলো, এই যে বিড়ম্বনা, আপনি ব্যালট পেপার ছিনতাই হয়ে যাচ্ছে, ব্যালট পেপার স্টাম্প করতেছে, এই জিনিস তো আপনার অনেক কমে যেত। তো আমি জানি না কেন আমরা যখন ডিজিটালের কথা বলছি, আমরা যখন প্রযুক্তির কথা বলছি, আমরা এইখানে কেন এই প্রযুক্তি নিয়ে এত মানে ব্যাকট্র্যাক করছি, সেটা জানি না। যাই হোক, অনেক ধন্যবাদ আপনাকে, শেষ করতে হচ্ছে। দর্শক মন্ডলী, আগামীকাল আবার দেখা হবে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, শুভরাত্রি।